এমনকি ছুটির দিন পর্যন্ত তারা ডিউটি করে যাচ্ছে। সেই জাজেদেরকে আটকে রেখে, দীর্ঘক্ষণ আটকে রেখে এবং তাদের গাড়িতে, তাদের রাস্তায় আটকে রেখে বা তাদের যাত্রাপথে তাদেরকে আক্রমণ করা, এটা নিন্দনীয়। এটা তো এটার সাথে তো বলছে মোফাক্কিরুল ইসলামের কোনো সম্পর্ক নেই, 20 কিলোমিটার সম্পর্ক, সেটা তদন্ত সাপেক্ষে, যে তার সম্পর্ক আছে কি না সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার। আমি আশা রাখবো রাজ্য প্রশাসন এখানে বলছে ওই একই ওই আপনার প্রতিবাদ সভায় তৃণমূলের একজন এমএলএ প্রার্থী সেও বক্তব্য দিয়েছে, বলছে তার বেলা কিছু হচ্ছে না। আমরা দাবি রাখবো যদি তৃণমূলের কোনো প্রার্থী বা এমএলএ বা মন্ত্রী, শুধু তৃণমূল বলে না, যে কোনো নাগরিক যদি এই জাজেদের আক্রমণ করা বা সাধারণ মানুষকে ক্ষয়ক্ষতি করার মধ্যে যদি তারা যুক্ত থাকে, তাহলে সকলকেই অ্যারেস্ট করা হোক এবং আইনের আওতায় নিয়ে আসা হোক। মুখ্যমন্ত্রী একটা কথা দেখি ভাইরাল হচ্ছে, কি বলবেন? দেখেন, মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে ইমামদের আমি বলবো জুম্মার দিনে উস্কানিমূলক বক্তব্য না দিতে বা ডিএমএসপিদেরকে নজর দিতে, যেটা বলেছেন, আমি এর তীব্র নিন্দা জানাই। দেখেন, কোনো ইমাম বা খতিব যারা জুম্মায় বায়ান করে, বক্তব্য দেয়, তারা কোনো সময় উস্কানিমূলক বক্তব্য স্বইচ্ছায় দেন না। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক সময় বিভিন্ন আন্দোলনকে সামনে রেখে আন্দোলনকে সফল করার জন্য তারা তারা অনেক সময় বক্তব্য দেন, কিন্তু সেটা উস্কানিমূলক নয়। আমার ওয়াকফ সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যাবে, তালাক বিল পাস হবে, আরও অন্যান্য আমাদের অনেক বিষয় যেগুলো আছে, যে যদি আমরা মুখ না খুলি ইমাম হয়ে, তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের অনেক সময় মেম্বারে মসজিদে জুম্মার দিনে অনেক বক্তব্য দিতে হয়, কিন্তু সেটা উস্কানিমূলক নয়। তিনি তার বিচারে হয়তো ভাবছেন যে এটা উস্কানিমূলক বক্তব্য, কিন্তু উস্কানিমূলক বক্তব্য ইমামরা দেন না। এবং আমি এই মুখ্যমন্ত্রীর কথায় আমি যেটা বুঝতে পারলাম বা আমরা বুঝতে পারছি, যে আমাদের মতন যারা ইমাম জুম্মায় যারা বক্তব্য দেন, তাদের উচিত হবে আগামী জুম্মা থেকে প্রত্যেকটা জুম্মায় তাদের বক্তব্যগুলো ভিডিও করে রাখা। কেননা কোনো সময় কোনো বক্তব্য হয়তো আমাদের চাপিয়ে দেওয়া হতে পারে যে তুমি এই উস্কানিমূলক বক্তব্য রেখেছো, তখন আমাদেরকে ওই ভিডিও ক্লিপটা আমাদের কাজে লাগবে। সেজন্য আমি আজকের এই মিডিয়া থেকে আমি সমস্ত পশ্চিমবাংলার সমস্ত ইমামদের সম্মানের সঙ্গে আমি জানাতে চাইব, আমি একটা মেসেজ দেব যে প্রত্যেকটা ইমাম যেন জুম্মার দিনে যারা বক্তব্য দেবেন, আপনার বক্তব্যটা আপনি যে কোনো প্রকারে ভিডিও রেকর্ডিং করার আপনারা চেষ্টা করবেন, বা অবশ্যই ভিডিও রেকর্ডিং করে রাখবেন। কেন এমন দিন আসবে, দেখা যাচ্ছে আপনাকে রাতের অন্ধকারে প্রশাসন এসে তুলে নিয়ে যাবে, কি জন্য না আপনি জুম্মায় এই বক্তব্য দিয়েছেন, তখন আপনার এটা প্রমাণ হিসেবে কাজে লাগবে। আমাদের মধ্যে আছে বিশিষ্ট আইনজ্ঞ জনাব হাফেজ মাওলানা সালাউদ্দিন সাহেব, আমরা তার কাছে জিজ্ঞেস করব, এই যে এখন এসআইআর নিয়ে ব্যাপক একটা আন্দোলন চলছে, মানুষের নাম ডিলিট করে দিয়েছে, যে নামগুলো ডিলিট করে দিয়েছে সেই সমস্ত মানুষগুলো নিজেরা দিশাহীন হয়ে পড়ছে, এবং এই যে আন্দোলনকে কেন্দ্র করে মোফাক্কিরুল সাহেব সহ যে একজন সাংবাদিককে গ্রেপ্তার করলো, কি বলবেন, কি মনে করছেন? দেখেন, এসআইআর নিয়ে তো আমরা একটা দেখছিলাম যে ভিতর দিয়ে একরকম চক্রান্তর আমরা অনেক দিন ধরেই গন্ধ পাচ্ছিলাম, যে অনেক মানুষকে ডিভোটার করা হবে। কেন, নির্বাচন কমিশনের দায়িত্ব এসআইআর করে অরিজিনাল ভোটার এবং ডুপ্লিকেট ভোটার আলাদা করা, কিন্তু নির্বাচন কমিশন ফাইনালি লিস্ট বার করার আগে বহু পূর্বে কোনো এক বিজেপির নেতা বলে দিচ্ছেন যে 1,25,00,000 নাম বাদ যাবে। তাহলে তারা কি করে বলল যে 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে? তাহলে এটা দ্বারা বোঝা যায় যে নিশ্চয়ই একটা চক্রান্তর গন্ধ আগের থেকেই পাওয়া যাচ্ছিল। সেই মোতাবেক দেখা যাচ্ছে যে অনেক ভোটার যারা অরিজিনালি ভারতীয় এবং যারা অরিজিনালি দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষে তারা বসবাস করছে, তাদের জমি জায়গা, তাদের পূর্বপুরুষরা, দেখা যাচ্ছে তাদের পূর্বপুরুষদের মধ্যে অনেকে স্বাধীনতার সময় তারা আমাদের ভারতবর্ষের বাসিন্দা ছিলেন, এরকম অনেক ভোটার আছে। এবং আমরা দেখেছি যে একটা জায়গা নিয়ে যে দুটো ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ কোনটা কোন ডিস্ট্রিক্টে পড়বে, যেমন একটা নদিয়া জেলা এবং হুগলি জেলার মধ্যে প্রায় 600-র উপরে ভোটার। লাস্টে নির্বাচন কমিশন এবং ডিএম থেকে
600-র উপরে ভোটারকে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে তাদেরকে স্পেশালভাবে 2009 সালে ভোটার অধিকার দেওয়া হয়েছিল। দেখা যাচ্ছে তাদের মধ্যেও প্রায় অর্ধেকের ওপরে প্রায় একজন মাত্র ভোটার বাদ দিয়ে সবাইকেই ডি ভোটার করা হয়েছে। তো এরকমভাবে দেখা যাচ্ছে যে অনেককেই এই এসআইআরের মাধ্যম দিয়ে অরিজিনালি ভোটার যারা, অরিজিনালি ভারতীয় যারা, তাদেরকে ডি ভোটার করা হয়েছে। এবার যখন একটা মানুষ বা একজন ভারতীয় নাগরিক, একজন ভোটার যখন ডি ভোটার হবে, তখন তার দুটো দিক তার পথ থাকবে। একটা হলো ডকুমেন্টস দিয়ে তাকে ডিএম বা এসডিও বা বিভিন্ন বিডিও অফিসে তাকে ফের পুনরায় নাম তোলার একটা পদ্ধতি। আর একটা হলো আন্দোলনের মাধ্যম দিয়ে যাতে দ্রুত এই নাম তোলার এটা বিষয়টা নিষ্পত্তি করা যায়, তার এই দুটো রাস্তা থাকে। তা সেরকমইভাবে মানুষ ডিএম অফিসে, এসডিও অফিসে ফর্ম জমা করছে, অ্যাপিলে যাচ্ছে এবং অনেকে আন্দোলনের পথ বেছে নিয়েছে, যেটা আমরা ভারতীয় হিসাবে আমাদের আন্দোলন করার অধিকার আছে। সে আন্দোলনটা আপনার শান্তিপূর্ণভাবে হওয়া দরকার, যেন কোনো রকমভাবে সরকারি বা বেসরকারি কোনো সম্পত্তি ক্ষয়ক্ষতি না করে বা কোনো মানুষকে আঘাত না করে, কোনো জনগণকে ক্ষতি না করে, কোনো প্রশাসনিক লেভেলের যারা পদাধিকারী আছেন তাদেরকে অপমান না করে এই আন্দোলন করার সবারই অধিকার আছে। সেরকমইভাবে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম বা আরও ওই মালদার বহু মানুষ আন্দোলন করছিলেন, কিন্তু ঠিকই ছিল, কিন্তু আন্দোলনের মধ্যে কিছু ছন্দপতন হয়েছে। যেমন আইনজীবী তিনি যথেষ্ট আইন সম্পর্কে বোঝেন বা জানেন, কিন্তু এই ডিএম বা এসডিও বা এসপি, সিআইডি এদেরকে এই মানে তুইতগারি কথা করে কথা বলা বা তাদেরকে অপমানজনকভাবে ডাকা, এটা আমার কাছে ঠিক ভালো লাগেনি। অন্য ঠিক আছে, আন্দোলন হোক, রাস্তা অবরোধ না করে বা শান্তিপূর্ণভাবে। এবং বিশেষ করে যে জাজেরা দীর্ঘদিন ধরে তারা আজকের সুপ্রিম কোর্টের অর্ডারে তারা এমনকি ছুটির দিন পর্যন্ত তারা ডিউটি করে যাচ্ছে, সেই জাজেদেরকে আটকে রেখে, দীর্ঘক্ষণ আটকে রেখে এবং তাদের গাড়িতে, তাদের রাস্তায় আটকে রেখে বা তাদের যাত্রাপথে তাদেরকে আক্রমণ করা, এটা নিন্দনীয়। এটার সাথে তো বলছে মোফাক্কিরুল ইসলামের কোনো সম্পর্ক নেই, 20 কিলোমিটার সম্পর্ক, সেটা তদন্ত সাপেক্ষে, যে তার সম্পর্ক আছে কি না সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার। আমি আশা রাখবো রাজ্য প্রশাসন এখানে বলছে ওই একই ওই আপনার প্রতিবাদ সভায় তৃণমূলের একজন এমএলএ প্রার্থী সেও বক্তব্য দিয়েছে, বলছে তার বেলা কিছু হচ্ছে না। আমরা দাবি রাখবো যদি তৃণমূলের কোনো প্রার্থী বা এমএলএ বা মন্ত্রী, শুধু তৃণমূল বলে না, যে কোনো নাগরিক যদি এই জাজেদের আক্রমণ করা বা সাধারণ মানুষকে ক্ষয়ক্ষতি করার মধ্যে যদি তারা যুক্ত থাকে, তাহলে সকলকেই অ্যারেস্ট করা হোক এবং আইনের আওতায় নিয়ে আসা হোক। শুধু একজন কেন আইনজীবী মোফাক্কিরুল ইসলাম কেন অ্যারেস্ট হবেন? যারা দোষী, যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, যারা জাজেদের ওপরে, বিচারকদের ওপরে যারা আক্রমণ করেছে, সকলকেই আইনের আওতায় এনে যেন শাস্তি দেওয়া হয়। কিন্তু একটা জিনিস মাথায় আসছে না, যখন মানুষের নাম ডিলিট করে দিচ্ছে, নির্বাচন কমিশন থেকে বলছে যে আপনারা অ্যাপিল করুন, অ্যাপিল করার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, কোথায় করবে, কিভাবে করবে, কি ডকুমেন্ট দেবে, তারপরেও মানুষ যখন দিশাহারা হয়ে যাচ্ছে, তখন তো মানুষ মানে আন্দোলনের পথ বেছে নেবে। আন্দোলনের পথ অবশ্যই আছে, আন্দোলনের পথ। এবং নির্বাচন কমিশন বা আমাদের সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আছে যে 15 দিন সময় দেওয়া হয়েছে। আন্দোলন অবশ্যই হোক, আন্দোলনটা আমাদের অধিকার, ভারতবর্ষের নাগরিকদের আন্দোলন, এটা অধিকার। এবং অনেক রাজনৈতিকভাবে বলেন, অরাজনৈতিকভাবে অনেক কিছু পাওয়ার জন্য, অনেক আমাদের অধিকার পাওয়ার জন্য আন্দোলনের মাধ্যম দিয়েই আমাদেরকে পেতে হয়। আন্দোলন হোক। এবং আইনজীবী মোফাক্কিরুল ইসলাম ইনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেছেন। হয়তো স্লিপ অফ টানে আমার মনে হয় বেরিয়ে গিয়েছে কথাটা, হয়তো বলা উচিত হয়নি, যে ডিএম এসপিদেরকে এইভাবে অপমানজনকভাবে কথা বলাটা হয়তো না বললে ভালো হতো। কিন্তু যারা এই শুধু আইনজীবী মোফাক্কিরুল নয়, এর সঙ্গে যে দলের নেতা মন্ত্রীরা বলেন, প্রার্থী বলেন, এমএলএ বলেন, যারা যুক্ত আছে, সকলকেই আইনের আওতায় এনে তদন্ত করা আমার মনে হয় দরকার। একজনের মাধ্যম দিয়ে, একজনের উদ্যোগে এত বড় একটা আন্দোলন বা এত বড় ধরনের একটা আক্রমণ, এটা সম্ভব আমার মনে হয় নয়। এর পিছনে মনে হয় চক্রান্ত কিছু আছে।